অমিতাভ ঘোষের আনন্দ পুরস্কার ও সাহিত্য একাডেমি পুরস্কার প্রাপ্ত উপন্যাস দ্য শ্যাডো লাইন্সের ঠাকুমা জানতে চেয়েছিলেন, প্লেনে চড়ে কলকাতা থেকে ঢাকা যাওয়ার সময় ভারত আর পূর্ব পাকিস্তানের সীমান্তটা দেখা যাবে কিনা। শুধু মেঘ, বড়জোর কিছু সবুজ ক্ষেত ছাড়া আর কিছু দেখা যাবে না শুনে অবাক হয়েছিলেন বৃদ্ধা। দু দেশের মাঝখানে চোখে পড়ার মতো তেমন কোনো বিভেদ চিহ্ন যদি না থাকে, তাহলে কিসের ভাগাভাগি, কেনই বা এত খুনোখুনি? একটা অখণ্ড দেশকে দুটো দেশে বিভাজনকারী সে রেখা দেখা না গেলেও সেটি সৌজন্যে প্রায় 2 কোটি মানুষ ভিটে ছাড়া হয়েছিলেন। অন্তত 10 লক্ষ মানুষের প্রাণ চলে গিয়েছিল। অনেকে বিকলাঙ্গ হয়ে বাকি জীবন কাটিয়েছিলেন। ধর্ষণের শিকার হতে হয়েছিল প্রায় 1 লক্ষ নারীকে। জবরদস্তি ধর্মান্তরিত হতে হয়েছিল কতজনকে সে বলা ভারী মুশকিল। অগ্নিসংযোগ, লুটপাট তো নেহাতি মামুলি ঘটনা। ইতিহাসের পৃষ্ঠায় আছে শুধু বিতর্কিত পরিসংখ্যান। দেশভাগ যে কী ভয়ঙ্কর বিপর্যয় তার সামান্যই বোঝা যায় সে পরিসংখ্যান থেকে। ভিটে মাটি হারানোর দুঃখ কেমন ছিল, সম্মান হারিয়ে বাকি জীবন অসংখ্য হতভাগ্য মহিলার কেমন কেটেছিল, এসবের কথা ইতিহাসে লেখা নেই। ইতিহাস থেকে আমরা এও জানতে পারি না চিরদিনের জন্য ভিটেমাটি বা আপনজনকে হারিয়ে ফেলার বেদনা কিভাবে কুড়ে কুড়ে খেয়েছে কোনো মতে বেঁচে যাওয়া মানুষগুলোকে। সব হারিয়ে উদ্বাস্তুর পরিচয় নিয়ে কোটি কোটি মানুষকে পেরোতে হয়েছিল একটা অদৃশ্য সীমারেখা, যা কেড়ে নিয়েছিল তাদের আত্মিক পরিচয়। 1947 সালে স্বাধীনতা এসেছিল আমাদের দেশে। তার বিনিময়ে ভাগ হয়ে গিয়েছিল অখণ্ড একটা দেশ, ভারত আর পাকিস্তান। এই 2 ভাগে ভারত থেকে পাকিস্তানকে আলাদা করতে লন্ডন থেকে পাঠানো হয়েছিল আইনজীবী স্যার সিরল জন র্যাডক্লিফকে অখণ্ড ব্রিটিশ ভারতের মানচিত্রে একটা বিভাজন রেখা চূড়ান্ত করে ফেলার উদ্দেশ্যে। আমাদের স্বাধীনতা এসেছিল 15ই আগস্ট, আর তার ঠিক 2 দিন পর আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হয়েছিল সীমান্ত রেখা, কাগজে কলমে, যার নাম ছিল র্যাডক্লিফ লাইন। স্বাধীনতা লাভের দিন সীমান্ত এলাকার অনেক মানুষ জানতেনই না তারা ভারতে আছেন নাকি পাকিস্তানে। অশান্তি, দাঙ্গা, রক্তপাত যেন ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়াটিকে বিঘ্নিত না করে, তাই 12ই আগস্ট চূড়ান্ত হয়ে যাওয়া বিভাজন রেখাটিকে আরও দিন 5 ফাইলবন্দি করে রাখেন কর্তা ব্যক্তিরা। 1940 সালে মুসলিম লীগে লাহোর অধিবেশনে গৃহীত হয়েছিল মুসলমানদের জন্য পৃথক স্বাধীন রাষ্ট্রের দাবি। লীগের নেতা জিন্নাহ বলেন, হিন্দু মুসলমান 2 ধর্মের মানুষের একটা জাতি হয়ে উঠতে পারে, এটা একটা স্বপ্ন ছাড়া কিছু নয়। মুসলিম লীগের দাবির সম্পূর্ণ বিপক্ষে ছিল ভারতীয় কংগ্রেস। তবু 1944 সালের সেপ্টেম্বর মাসে গান্ধীজি আলোচনায় বসলেন মোহাম্মদ আলী জিন্নাহর সঙ্গে। জিন্নাহ দেখলেন তার দাবি মতো পাকিস্তান গঠন মুশকিল। পোকায় খাওয়া পাকিস্তানের প্রস্তাবে তিনি রাজি হলেন না। 1945 জুন মাসে ওয়াবেল ঘোষণা করে দিলেন ব্রিটিশরা ভারতের শাসনভার ছেড়ে দিতে ইচ্ছুক, তবে তিনি জানিয়ে দিলেন তার আগে সাম্প্রদায়িক ঐক্যের প্রয়োজন। নেহেরুর মতো কংগ্রেস নেতা দেশভাগের অনিবার্যতা মেনে নিলেন। তিনি বললেন, ভারতের অস্ত্রোপচারের প্রয়োজন। ওয়াবেল ক্ষমতা হস্তান্তরের আগে সিমলা কনফারেন্সের এক কর্ম পরিষদ গড়তে চাইলেও জাতীয় কংগ্রেসের সঙ্গে মুসলিম লীগের মতানৈক্যের কারণে তার পরিকল্পনা ভেস্তে যায়। দেশ ভাগ নিয়ে দর কষাকষি শুরু হলো। কংগ্রেস পাঞ্জাব ও বাংলার অর্ধেক দাবি করলেও জিন্নাহ চাইলেন সামান্য একটু বাদ দিয়ে এই 2 প্রদেশে পাকিস্তানের ভাগে যাক। পাঞ্জাবে তার সিংহের মতো শিখ নেতারা প্রথম থেকেই পাঞ্জাব ভাগ বা পাকিস্তানে যাওয়ার বিপক্ষে ছিলেন। এক সময় স্বাধীন পাঞ্জাবের দাবিও ওঠে, যেমন স্বাধীন বাংলার পরিকল্পনাও দানা বেঁধেছিল একদিন। 1946 প্রথমেই ইংল্যান্ড থেকে এলো ক্যাবিনেট মিশন। উত্তর পশ্চিম এবং উত্তর পূর্বের মুসলিম অধ্যুষিত প্রদেশগুলোর 2টো গোষ্ঠী ও বাকি প্রদেশগুলোর একটি গোষ্ঠী নিয়ে ফেডারেশন গড়ার প্রস্তাব দেয় ক্যাবিনেট মিশন। কংগ্রেস মনে করেছিল এর ফলে একটি দুর্বল ফেডারেশনের জন্ম হবে, তাই তারা বেঁকে বসেছিল। বারবার আলোচনা সত্ত্বেও সন্তোষজনক সমাধান না মেলায় অসন্তুষ্ট মুসলিম লীগ 1946 জুলাইয়ের শেষে ডাইরেক্ট অ্যাকশনের ডাক দিয়ে হিংসাত্মক পথে হাঁটবার সিদ্ধান্ত নেয়। 16ই আগস্ট থেকে কলকাতায় সাম্প্রদায়িক হানাহানি শুরু হয়। কলকাতা থেকে নোয়াখালী, সেখান থেকে বিহার ছড়িয়ে পড়ে হিংসার দাবানল। পাঞ্জাবের বর্বরতা চূড়ান্ত আকার নিল। ক্রমশ বাড়তে লাগলো হতাহতের সংখ্যা। ধর্মান্তরিত করা হয়েছিল অনেককে, মহিলাদের তুলে নিয়ে যাওয়া হয়েছিল। সম্ভ্রম রক্ষা করতে রাওয়ালপিন্ডির এক গ্রামে নানা বয়সে 93 জন মহিলা
একযোগে এক কুয়োয় ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছিল। উপমহাদেশ ভাগের আগেই লক্ষ মানুষ দেখেছিল সাম্প্রদায়িক হানাহানির রূপ। সীমান্ত রেখা ঘোষণার ঠিক আগে ও তারপর বেশ কয়েক মাস ধরে যে হিংসার স্রোত প্রবল হয়ে আছড়ে পড়েছিল। 1947 মার্চ মাসে কংগ্রেসের ওয়ার্কিং কমিটির বৈঠকে ভারত ভাগের সিদ্ধান্ত গৃহীত হলো। দুজন সদস্য অবশ্য বিরোধী মত পোষণ করেছিল। তারা হলো খান আব্দুল গফর খান আর মৌলানা আবুল কালাম আজাদ। জিন্না মুসলিমদের আলাদা রাষ্ট্র চাইলে কি হবে? অবিভক্ত ভারতের মুসলিম ধর্মাবলম্বী মানুষদের একটা বিরাট অংশ কিন্তু তার দাবিতে শরিক হননি। উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশে পাকিস্তানে চলে যাওয়া সীমান্ত গান্ধী দারুণ হতাশা ও ক্ষোভে কংগ্রেস নেতাদের উদ্দেশ্যে বলেছিলেন, আপনারা আমাদেরকে নেকড়ের মুখে ছুড়ে দিলেন। জাতির জনকের হাতের বাইরে চলে গিয়েছিল পরিস্থিতি। এক রিপোর্টার তাকে জিজ্ঞাসা করেছিলেন তিনি অন্বেষণে বসবেন কিনা। উত্তরে বিরক্ত হতাশ গান্ধী বলেছিলেন, কংগ্রেস পাগলের কাজ করছে, তার মানে কি আমাকে মরতে হবে? 1947-এর 18 জুলাই ইংল্যান্ড ঠিক করে ফেলল পরের মাসের 15 তারিখ ব্রিটিশরা ভারতের শাসনভার ছেড়ে দেবে আর অখণ্ড ভারতকে দুটো সার্বভৌম রাষ্ট্রে ভাগ করে দেবে। মুসলিম প্রধান বালুচিস্তান, সিন্ধু, উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশ পুরোপুরি দিয়ে দেওয়া হবে পাকিস্তানকে। পাঞ্জাব ও বাংলায় যেহেতু মুসলিমদের নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা ছিল না, সিদ্ধান্ত হলো এই দুটি প্রদেশ ভারত ও পাকিস্তানের মধ্যে ভাগ করে দেওয়া হবে। অবিভক্ত ভারতের দুই প্রদেশ পাঞ্জাব আর বাংলা ভাগ করতে যখন র্যাডক্লিফের দেশে এসে পৌঁছালেন, তার হাতে মোট 5 সপ্তাহ সময়। সব মিলিয়ে 4.5 লক্ষ বর্গ কিলোমিটার আয়তনের সেই দুই প্রদেশে তখন 8,80,00,000 মানুষ বাস করতেন। জাতীয় কংগ্রেস আর মুসলিম লীগ দু দলের নেতারা কেউ কাউকে এক চুল জমি ছাড়তে রাজি নন। তারা যে যার মতো দাবিতে অনড়। দুই দলে যুযুধান নেতাদের সামলে কোটি কোটি মানুষের ভাগ্য ঠিক করতে এইটুকু সময়। স্যার সিরিল একটু আপত্তি করেছিলেন, কিন্তু কানে তোলেননি কেউ। লর্ড মাউন্টব্যাটেন ভাইসরয়ের হয়ে ভারতে এসেছেন সবে 3-4 মাস। তিনি ঘোড়ায় জিন দিয়ে এসেছেন যেন। তাড়াহুড়ো করছেন দেশে ফিরবেন। ভাইসরয় তিনি হয়ে এসেছিলেন এই শর্তে যে ঝটপট এই দেশের শাসনভার এদেশের লোকেদের হাতে তুলে দিয়ে টাটা বাই বাই করে ইংল্যান্ডের প্লেনে চাপবেন। তার আগে লাউ কুমড়োর মতো দুফাক করে দিতে হবে দেশটাকে। সেটাই রাজনীতি কারবারিদের দাবি। তারা ধৈর্য ধরেছেন অনেক, আর তর সইছেন না। সিরিল ভারত ভাগের আগে কোনোদিন ভারতে আসেননি। এ দেশ সম্পর্কে প্রথমে তার কোনো ধারণাই ছিল না। তবে ব্রিটিশ সরকার তাকে এ কাজে গুরুদায়িত্ব এই জন্যই দিয়েছিল যে তিনি সম্পূর্ণ নিরপেক্ষভাবে ব্যাপারটা সামলাতে পারবেন। আর খোদ লন্ডনে দুদে সাহেব আইনজীবী পরিচয়ের ওজনটা তো ছিলই। সেই সময়ের বিখ্যাত ইংরেজ কবি W.B. অডেন তার পার্টিসান কবিতায় র্যাডক্লিফের ভারতভাগের সেই কাহিনী অদ্ভুত ব্যঙ্গ মেশানোর ভঙ্গিতে তুলে ধরেছিলেন। পাঞ্জাব ও বাংলার সীমানা নির্ধারণ করার জন্য দুটি বর্ডার কমিশনের একমাত্র চেয়ারম্যান হয়ে এসেছিলেন র্যাডক্লিফ। দুই কমিশনেই ভারতের জাতীয় কংগ্রেস এবং মুসলিম লীগ থেকে দুজন করে সদস্য ছিলেন। সদস্যরা সবাই ছিলেন আইনজীবী। মানচিত্র বা সীমানা নির্ধারণ সম্পর্কে তাদের বিন্দু বিসর্গ জ্ঞান ছিল না। কোনো উপদেষ্টাও ছিলেন না যিনি এ ব্যাপারে সাহায্য করতে পারেন। জরিপ বা সংশ্লিষ্ট অঞ্চলগুলো সম্পর্কে যথেষ্ট তথ্যও ছিল না কমিশনগুলোর কাছে। এসবের মধ্যে যাওয়ার ইচ্ছেই ছিল না কর্তা ব্যক্তিদের, কারণ তাতে অনেক বেশি সময় লাগতো। ব্রিটেনের লেবার পার্টির সরকার তখন বিশ্বযুদ্ধের পরের আর্থিকভাবে বেশ জবুথবু। আর যে ভারত একসময় তাদের মুকুটের মণি ছিল, সেই ভারত তখন তাদের কাছে মাথা ব্যথার কারণ। নানা রাজনৈতিক আন্দোলন, নৌবিদ্রোহের মতো ঘটনা তাদের পায়ের তলার মাটি কাঁপিয়ে দিয়েছে। তার উপর দেশটা দুটো ধর্মের মধ্যেই সাম্প্রদায়িক লড়াই বেঁধে গেছে। যদিও একদিন ব্রিটিশদের নিজেদের উস্কানি ছিল সেই ভাগাভাগি বা হানাহানিতে, তবু তখন এমন অবস্থা যে পরিস্থিতি নিজেদের আয়ত্তের পুরো বাইরে চলে যাওয়ার আগে কোনো মতে এ সাম্রাজ্য ঘাট থেকে নামাতে পারলে মুখ রক্ষা হয়। কিন্তু সে কাজ মোটেই সহজ ছিল না। পাঞ্জাবের মতো অবিভক্ত প্রদেশে হিন্দু, মুসলিম আর শিখ সম্প্রদায়ের বসতি এমনভাবে ছড়িয়ে ছিটিয়ে ছিল যে কোনো সীমারেখা দিয়েই পরিষ্কার করে তাদের পৃথক করা মুশকিল। পুরনো ম্যাপ, অনেক আগে জনগণনার রিপোর্ট নিয়েই কাজে নামতে হলো র্যাডক্লিফকে। সরেজমিনে কোনো এলাকা ঘুরে দেখতে পারলেও হতো, কিন্তু সময় অল্প। তারপরে হতচ্ছাড়া দেশের শ্রাবণ ভাদ্র মাসের যা গরম। কড়া নিরাপত্তার ঘেরাটোপে মোটামুটি ঘরের ভেতরে বসেই ঝামেলা সারলেন র্যাডক্লিফ। ফল যা হওয়ার তাই হলো। নানা ভুল ভ্রান্তি বিতর্কে ঝড় তুলল।
বাংলার বহু হিন্দু অধ্যুষিত গ্রাম পূর্ব পাকিস্তানে ঢুকে গিয়েছিল। পরে বেশ কিছু ভুল সংশোধন করতে হয়েছিল। তবে লর্ড মাউন্টব্যাটেনের নির্দেশে পশ্চিমের সীমান্তে পাঞ্জাবের ফিরোজপুর আর জিরা এই দুই মুসলিম প্রধান তহসিল ভারতে ঢুকিয়ে দেওয়া হয়েছিল। না হলে ভারতের সঙ্গে জম্মু কাশ্মীরের যোগসূত্র থাকছিল না। এ ব্যাপারটা অবশ্য সিরিল নাকি তখন বোঝেননি। আসলে কাশ্মীরের ভারতের অন্তর্ভুক্তির সম্ভাবনার ব্যাপারটাই তিনি জানতেন না। এ কথা তিনি দেশে ফেরার পর জেনেছিলেন। আগের বছর থেকে বারবার দাঙ্গায় মেতেছিল ধর্মের জিগির তুলে মনুষ্যত্ব হারিয়ে ফেলা মানুষের দল। সীমান্ত রেখা ঘোষণার আগে কিছু মানুষ হুঙ্কার ছাড়ল, আরও রক্ত চায়। 17 জুলাই পাকিস্তান টাইমস পত্রিকায় হেডলাইন বেরোলো, অন্যায্য ভাগাভাগি হলে গৃহযুদ্ধ হবে। পাঞ্জাবের শীর্ষস্থানীয় মুসলিম নেতারা হুমকি দিলেন, ন্যায্য ভাগের 1 একরও যদি কম পায় পাকিস্তান, শেষ দেখে ছাড়বে সেখানকার ছেলে বুড়ো সবাই। পাঞ্জাবে হিন্দু ও শিখ সম্প্রদায়ের মানুষও মুসলিমদের বিরুদ্ধে লড়াইয়ের জন্য এককাট্টা হয়েছিল। আর শুরু হয়েছিল জনস্রোত দেশত্যাগে উদ্বাস্তু মানুষের। আতঙ্কিত র্যাডক্লিফ ভারত স্বাধীন হওয়ার পরপরই এ দেশ ছেড়ে চলে যান। পারিশ্রমিক হিসাবে পাওনা ছিল 3000 পাউন্ড বা ভারতীয় মুদ্রায় 40,000 টাকা, এখনকার হিসাবে কয়েক লক্ষ টাকা। সে টাকা নাকি তিনি আর নেননি। ইংরেজ ব্যারিস্টার মনে রাখতে চাননি অস্বস্তিকর সেই স্মৃতি। পুড়িয়ে দেন দেশ ভাগাভাগি সংক্রান্ত যাবতীয় খসড়া, ম্যাপ ও অন্যান্য যেসব কাগজপত্র যা তার কাছে ছিল। 1971 সালে বিশিষ্ট সাংবাদিক কুলদীপ নায়ার যখন র্যাডক্লিফের সাক্ষাৎকার নিতে যান, তখন তিনি বলেছিলেন 2-3 বছর সময় পেলে তিনি নাকি ভাগাভাগির কাজটা অনেক সুষ্ঠুভাবে করতে পারতেন। 2 বছর কেন, 5 বছর সময় দিলেও সুচারু দেশভাগ সম্ভব হতো কিনা তা বলা মুশকিল। একটা মহাদেশের মতোই প্রকাণ্ড এ দেশের সবটা জুড়ে ছড়িয়ে ছিটিয়ে থাকা 2-3টি ধর্ম সম্প্রদায়ের কোটি কোটি মানুষ, তাদের ঘরবাড়ি, জমি জমা, আত্মীয় স্বজনকে নিখুঁতভাবে ভাগ করতে ফেলতে কোনো সীমান্ত রেখাই বোধহয় যথেষ্ট হতো না। যেসব নেতারা সেদিন ধর্মের ভিত্তিতে কিংবা ক্ষমতার লোভে দেশ ভাগের ভয়ঙ্কর খেলায় নেমেছিলেন, তারা যে সুস্থ বুদ্ধির পরিচয় দেননি এ কথা বললে ভুল হবে না। উর্দু লেখক সাদাত হাসান মান্টো টোবা টেক সিং নামক একটি মর্মস্পর্শী ছোট গল্প লিখেছিলেন। দেশভাগের কিছু পরের কাহিনী হিসাবে লেখা সে গল্পে এক বদ্ধ পাগল দাবি করছে সে মোহাম্মদ আলী জিন্নাহ। তেমনি আর এক উন্মাদ দাবি করে সে শিখ নেতা তারা সিংহ। বোধশক্তি হারিয়ে ফেলা লোকগুলো সে দাবি যেন বাইরে দাপুটে নেতাদের ব্যঙ্গ করে। তবে দেশভাগের খবর পাগলদের স্থির থাকতে দেয় না। অদৃশ্য এক সীমান্ত রেখা অখণ্ড ভূখণ্ডে বেড়ে ওঠা মানুষগুলোর পরিচয় ভেঙে গুড়িয়ে দিতে চায়। আবছা কোনো এক বোধশক্তিতে তারা মেনে নিতে পারে না সে কঠিন বাস্তব। নিদারুণ বিভ্রান্তির মধ্যে টোবা টেকসিংয়ের মতো উন্মাদ বুঝবার চেষ্টা করে আর ফেলে আসা ছোট্ট শহরটা সীমান্ত রেখার ঠিক কোন ধারে। ভিটে ছাড়া কোটি কোটি মানুষ সে কি পাগলদের চেয়ে ভালো অবস্থায় ছিলেন? তারাও তো একইভাবে পরিচয়ের সংকটে ভুগছিলেন। তারাও তো পাগলের মতো খুঁজে বেড়াচ্ছিলেন তাদের হারিয়ে যাওয়া গ্রাম, শহর, শৈশব। মান্টোর গল্পের শেষে ভারত ও পাকিস্তান স্বাধীন 2 দেশের সরকারের সিদ্ধান্ত অনুযায়ী উন্মাদ টোবা টেক সিংহকে পাকিস্তান থেকে ভারতে চালান করবার জন্য অন্যান্য হিন্দু শিখ ধর্মাবলম্বীদের পাগলদের সঙ্গে ওয়াঘা সীমান্তে নিয়ে যাওয়া হয়। কিন্তু সেখানে এক অফিসারের কাছে জানতে পারে তার শহরটা রয়ে গিয়েছে পাকিস্তানে। সে পেছনে ফিরে ছুটে চলে যেতে চায় পাকিস্তানের দিকে। রক্ষীরা তাকে ধরে ফেলে এবং ভারতের হাতে তুলে দেওয়ার জন্য সীমান্ত রেখা পার করানোর চেষ্টা করে। ধস্তাধস্তি করে সে গিয়ে দাঁড়িয়ে থাকে 2 দেশের কাঁটাতারের মাঝখানে এক চিলতে জায়গায়। টোবা টেকসিং নামটা আসলে ছিল সেই পাগলের নিজের শহরটির নাম, যেখান থেকে একদিন তাকে আনা হয়েছিল। আসল নাম বিশান সিং হলেও তার মুখে সবসময় সেই শহরের নাম লেগে থাকতো বলে সবাই তাকে এই নামেই চিনে গিয়েছিল। সে নাম যেন তার আত্মপরিচয় হয়ে উঠেছে গল্পে। উন্মাদ হলেও নিজের ছোট্ট শহরটির সঙ্গে টোবা টেক সিংয়ের কোথাও যেন ছিল এক আত্মার যোগ। সে নিশ্চয়ই বুঝেছিল সীমান্ত রেখা পেরিয়ে যাওয়ার অর্থ অন্য এক দেশে চলে যাওয়া, যেখানে তার নিজের শহরের অস্তিত্ব নেই। তাই সে সীমান্ত রেখা পেরোতে চায় না। রক্ষীরা জোরাজুরি করলে পরিচয়হীনতার এক ভূমিতেই সে উন্মাদ বেছে নেয়। সে 15 বছর ধরে মানসিক অসুস্থতার জেরে রাতও দাঁড়িয়ে কাটিয়েছিল। তার পা দুটো ফুলে গিয়েছিল, তবু কোনো মতে টিকেছিল সে। বোধহয় আত্মপরিচয়ের নিদারুণ সংকটের চূড়ান্ত মুহূর্তে তার শেষ অস্তিত্বটুকু টিকিয়ে রাখতে পারে না সে। সেদিন রাতের শেষে টোবা টেকসিং সংজ্ঞা হারিয়ে
লুটিয়ে পড়ে সেই নো ম্যানস ল্যান্ডে। বানরের পিঠের ভাগের গল্পের কলহে উন্মাত্ত মার্জারদের সঙ্গেও বোধহয় খানিক মিল খুঁজে পাওয়া যাবে আমাদের দেশের নেতাদের বা তাদের মনোনীত প্রতিনিধিদের, যারা বর্ডার কমিশনের সদস্য ছিলেন। তবে স্যার সিরিল র্যাডক্লিফের সঙ্গে বানরের চরিত্ররা ঠিকঠাক খাপ খায় না। ভাগাভাগির থেকে তেমন কিছু লাভের বখরা তিনি নিয়ে যেতে পারেননি। সেদিনে সে দুই বর্ডার কমিশনের সদস্যরা কিন্তু যে যার দলের স্বার্থে দাঁতে দাঁত চেপে লড়ে যাচ্ছিলেন। সবার লক্ষ্য ছিল নিজেদের জন্য সেরাটা আদায় করে নেওয়া। তর্ক পাল্টা তর্কের সৃষ্টি হচ্ছিল অচলাবস্থা। র্যাডক্লিফকে নিতে হচ্ছিল চূড়ান্ত সিদ্ধান্ত। শোনা যায় দেশভাগের সেই গুরুতর পরিস্থিতিতেও এক সদস্যের কাণ্ড দেখে তিনি অবাক হয়ে গিয়েছিলেন। পূর্ব বাংলা থেকে মুসলিম লীগ মনোনীত সেই সদস্য নাকি র্যাডক্লিফের সঙ্গে গোপনে দেখা করেন। তিনি আসলে দরবার করেন যাতে দার্জিলিংটা পাকিস্তানে থাকে। প্রত্যেক গ্রীষ্মে তারা সপরিবারে দার্জিলিং বেড়াতে যেতেন। জায়গাটা ভারতে চলে গেলে ব্যাপারটা ভালো হবে না বলে মনে হয়েছিল। এই ব্যাপারে বড় চিন্তায় ছিলেন তিনি। ৭৫ বছর আগে ঠিক কী ঘটেছিল তার সব কিছু হয়তো আমরা জানতে পারিনি। গত বছর একটি খবর বেরিয়েছিল, ব্রিটিশ সরকার এক আইনি লড়াইয়ে ৮ লক্ষ পাউন্ড মানে ভারতীয় মুদ্রায় প্রায় ৮ কোটি টাকা খরচ করেছে শুধু অ্যান্ড্রু লাউনি নামক এক লেখককে আটকাতে। সে লেখক হাতে পেতে চেয়েছিল লর্ড ও লেডি মাউন্টব্যাটেনের ডায়েরি ও চিঠিপত্র। স্বামী স্ত্রী দুজনেরই নাকি নিজেদের মনের কথা রাখঢাক না করে সব কিছু ডায়েরি আর চিঠিপত্র লিখে ফেলার অভ্যেস ছিল। ১৯৪৭ ও ১৯৪৮ এই ২ বছরে কোনো না জানা কাহিনী হয়তো ওই ডায়েরি বা চিঠিপত্রে লুকিয়ে আছে, যা ব্রিটিশ সরকারের পক্ষে অস্বস্তিকর হতে পারে। তাই তারা চায়নি সেসব সর্বসমক্ষে আসুক। ৭.৫ দশক অতিক্রান্ত সে ঐতিহাসিক পালাবদলে তবু কিছু অস্বস্তি রয়েই গেল।